আগামীকাল বিকেল ৫টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র তুলে ধরবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক সুধী সমাবেশে ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করবেন তিনি। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টা প্রেস উইং। এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জুলাই আন্দোলনের যোদ্ধারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আয়োজন উপলক্ষে কাল সকাল থেকেই নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। পরে বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠের জন্য তা কিছু সময় বন্ধ থাকবে। এরপর আবারও শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব শেষে হবে স্পেশাল ড্রোন শো। শুধু জুলাই নয়, গত ১৫ বছরে দেশের জন্য আত্মত্যাগকারী সবার স্বপ্ন বাস্তবায়নে দেশকে এগিয়ে নেবে বিএনপি। একথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের সমাবেশে একথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, শুধু অতীতের সাফল্য নয়, ভবিষ্যতের পথ নির্ধারিত হবে একমাত্র জনগণের আস্থার ভিত্তিতে। জনগণ মুখ ফিরিয়ে নিলে নেতৃত্ব দেয়া সম্ভব নয় বলেও জানান তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকার প্রশংসা করে যুবদলকে এখন মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি। বলেন, আগামী রাজনীতি হবে নাগরিকদের উন্নয়ন, ভোটের অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করার। বিএনপি সরকারে এলে কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সত্যিকারভাবে সম্মানিত করতে চাই, শুধু জুলাই আগস্ট না, বিগত ১৫ বছর ধরে যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে, নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্নভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে। ৫ আগস্ট ঘিরে আতঙ্কের কোনো কারণ নেই, বরাবরের মতোই সতর্ক রয়েছে সরকার। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, এক বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি। সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানতে চাওয়া হয়, পুলিশ এক বছরে কতটা সক্রিয় হতে পেরেছে কিংবা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হলো। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি উন্নত হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। আমাদের একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারিনি। তো আমরা আমাদের লেভেলের থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা উন্নতি করা যায়। অন্তর্বর্তী সরকারের বক্তব্য অনুযায়ী দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। উপদেষ্টা বলেন, নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না তা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে, যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্ত চলতে হবে। যেহেতু হয় কি আপনারা তো মানে অস্বীকার করতে উপায় নাই যে আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে, আমরা তো সব উদ্ধার করতে পারি না। এইগুলো উদ্ধার করার জন্য তো আমাদের চেষ্টা সবসময় জারি আছে। বিভিন্ন রাজনৈতিক দলের সুরক্ষা দিতে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহার প্রসঙ্গে বলেন, সব দলকে প্রোটেকশন দেয়া হচ্ছে, আর যারা বেশি ভালনারেবল তাদের বেশি দেয়া হচ্ছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচার বিভাগে প্রত্যাশিত সংস্কার হয়নি, এখনও রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে অভ্যুত্থান পরবর্তী এক বছরে রাষ্ট্র পরিচালনায় নানা অনিয়ম অসঙ্গতির চিত্র তুলে ধরেছে সংস্থাটি। জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নে সংঘাতেরও শঙ্কা টিআইবির। সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে কর্তৃত্ববাদী সরকারের পতনের পরবর্তী এক বছরের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে, বিচার ব্যবস্থা, দুর্নীতি, রাজনৈতিক সংঘাত সহ রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আইন কর্মকর্তাদের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে তড়িঘড়ি বিচার শেষ করা হচ্ছে। আদালত প্রাঙ্গণে হেনস্থার ঘটনাও ঘটেছে।
কোনো কোনো ক্ষেত্রে যেটা হয়েছে যে পিক অ্যান্ড চুজ করা হয়েছে, অ্যাডহক ভিত্তিতে করা হয়েছে। পুরো প্রতিবেদন বা পুরো সুপারিশমালাগুলোকে পাশ কাটিয়ে একটি দুইটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংস্কার করার নামে আরও বেশি সংকট সৃষ্টি করা আছে। জুলাই সনদে আইনগত ভিত্তি কি হবে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে বলেও মনে করে সংস্থাটি। এ বিষয়ে সংঘাতের আশঙ্কাও দেখছে টিআইবি। সনদের আইনগত ভিত্তি কি হবে, এটার বাধ্যবাধকতা কি হবে, সেটা কি প্রক্রিয়া হবে, সেটি নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট উত্তর আমাদের কাছে নেই। এই দুইটি জায়গা আছে। আমি বলছি না যে এটি নিয়ে সংকট তৈরি হয়ে গেছে, কিন্তু আমি মনে করছি এই দুটি ফ্ল্যাগ করা দরকার। আমাদের সকলের বিষয়টা আলোচনার মধ্যে আনা দরকার। প্রতিবেদনে বলা হয় আগস্ট 2024 থেকে 2025-এর জুন পর্যন্ত 471টি রাজনৈতিক সংঘাতে নিহত 121 জন, আহত 5000-এর বেশি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্ব পালনে অনাগ্রহ এবং পেশাদারিত্বের ঘাটতি দেখা গেছে। হস্তক্ষেপ করা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের কাজেও। আর 1 বছরে চাকরি হারিয়েছে অন্তত 150 সাংবাদিক। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ইসি সচিব জানান, সেপ্টেম্বরে নির্বাচনের প্রাক পরিবেশ পর্যবেক্ষণ করতে আসবে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন আক্তার আহমেদ। তিনি আরও বলেন, এবছর 3টি ভোটার তালিকা হবে। সবশেষ নির্বাচনের 1 মাস আগেও নতুন ভোটার যুক্ত করা হবে। শিগগিরই নির্বাচনের দিন ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা, তাই জোরে সোরে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে সংসদ সীমানা পুনর্নির্ধারণ ও আচরণবিধি সংশোধনের কাজ এগিয়ে গেছে। বৃহস্পতিবার কমিশন সভায় চূড়ান্ত হতে পারে গণপ্রতিনিধিত্ব আদেশ ও আচরণবিধি। ইসি সচিব জানান, নতুন দল নিবন্ধন আবেদন যাচাই বাছাই করা হচ্ছে। এখন আস্থার ব্যাপারটা তো নির্ভর করে, এটা আপনাদের মাধ্যমে তো আস্থার জায়গাটা করে তুলতে হবে। আপনারাই বলেন আস্থার অভাবটা কোন জায়গা থেকে আসছে। তফসিল ঘোষণার ব্যাপারটা একান্তভাবেই নির্বাচন কমিশনের উপরে। যেদিনই আমরা তফসিল ঘোষণার নির্বাচন কমিশন চিন্তা করবে যে বা বলবে যে তফসিল ঘোষণার সাথে সাথেই আপনাদেরকে জানাবো, এখানে তো লুকানোর কোনো কিছু নেই। আমাদের আবারও বলছি যে আমাদের সব প্রস্তুতি কিন্তু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকারের লক্ষ্যে শিগগিরই প্রকল্প অনুমোদন হবে। ভোটের 1 মাস আগে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে, যাতে নতুনরা যুক্ত হবেন। নতুন ভোটার সংযোজনের একটা প্রাধিকার দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে যৌক্তিক বিবেচনায়। সেটা নির্বাচন কমিশন যখন মনে করবে একটা কাট আউট ডেট থেকে, সেই কাট আউটের ডেটটা দিয়ে আমরা আরেকটা তালিকা পরবর্তীতে প্রকাশ করব। এখন ওই তারিখটা কত তারিখ এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন। এ সময় সচিব আরও জানান, অক্টোবরের মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ হবে না। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন সংবিধান হলেই দেশে পরিবর্তন আসবে, এমন তত্ত্ব মানতে নারাজ আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ট্যাগের রাজনীতি, মিথ্যাচার, দুর্নীতি দূর করতে নতুন সংবিধান লাগে না। এজন্য রাষ্ট্রের সংস্কার নয়, প্রয়োজন নিজেদের গুণগত পরিবর্তন ও দেশপ্রেম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজন, এতে যোগ দেন আইন উপদেষ্টা। গত সরকারের নির্যাতন অত্যাচারের চিত্র তুলে ধরেন আসিফ নজরুল। শেখ হাসিনার পররাষ্ট্রনীতি, নির্বাচনে কারচুপি, ভোটাধিকার হনন ও গুম নিয়ে তীব্র সমালোচনা করেন। আপনি বলেন, পৃথিবীতে কোনো পররাষ্ট্রমন্ত্রী বলে যে স্বামী স্ত্রী সম্পর্ক, কাকে স্বামী বুঝিয়েছিল? বাংলাদেশকে? চিন্তা করে দেখেন। বলে যে শেখ হাসিনা বলতে আমি এত কিছু দিয়েছি যে ভারত ভুলতে পারবে না, এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে। আইন উপদেষ্টা মন্তব্য করেন, মৃত্যুকে উপেক্ষা করে জুলাইয়ের অভ্যুত্থানে অংশ নেয় জনগণ। ভারত, মালদ্বীপ, তিউনিসিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, এই দেশগুলোতে সুন্দর সংবিধান থাকলেও মানবাধিকার নেই। অনেকে মনে করে আছে আমাদেরকে র্যাডিক্যাল রিফর্ম দরকার, আমাদের সংবিধানেই বোধহয় সমস্ত সমস্যা। তা আমি তাদের সাথে একটু দ্বিমত পোষণ করি। শেখ হাসিনা এরকম চরম অত্যাচারী, খারাপ শাসক ছিল ইত্যাদি, একটা খুব ভালো সংবিধান রচনা হয়ে যাবে, আমরা সবাই ভালো হয়ে যাব, এত সোজা। আর যারা ভালো হওয়ার কথা বলি তারা নিজেরা ভালো হয়েছি। আসিফ নজরুল আরো বলেন, সংবিধান নয়, দেশের উন্নয়ন নির্ভর করে জনগণের গুণগত মানের উপর। সত্যি কথা বলার জন্য কি সংবিধান লাগবে? মিথ্যা মানুষকে ট্যাগ দেওয়া থেকে বিরত থাকার জন্য কি সংবিধান লাগবে?
পরমত সহিষ্ণু হইতে হলে কি সংবিধান লাগে? আর একা একা কোনো কিছুর মালিকানা দাবি করে বাকিদেরকে বঞ্চিত যেন না করি, এটা যেন কি সংবিধান লাগে? এটা যেন সুশিক্ষা লাগে, ভালো মানুষ হইতে হয়। শহীদের ত্যাগ যেন বৃথা না যায় সেদিকে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান আইন উপদেষ্টা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 23শে আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার সঙ্গে ৭১-এর গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও পাওনা আদায় নিয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আরো বলেন, উগ্রবাদের উত্থান নিয়ে সরকার প্রধানের কাছে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে তৌহিদ হোসেন এসব কথা বলেন। দুদিনের জন্য ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সৌজন্য সাক্ষাৎ করতে পারেন প্রধান উপদেষ্টার সাথে। বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। তৌহিদ হোসেন জানান, দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হবে দুদেশের মধ্যে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের মনোভাব কোনো বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই, এটা আউট অফ দি ওয়ে গিয়ে বড় কোনো এরকম কিছু না। আবার যে ডেলিবারেটলি তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো না এরকম একটা সিদ্ধান্ত যেটা ছিল, সেটা থেকে আমরা বের হয়ে এসেছি। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি না। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। তিনি জানান, ৭১-এর গণহত্যার ক্ষমা, পাওনা ও আটকে পড়াদের ফিরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হবে। প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে। যেটা 50 বছরে পারা যায়নি সেটা যে আমরা ঝট করে 6 মাসে পারবই এমন কোনো কথা নেই। আমরা এটা প্র্যাগম্যাটিক ওয়েতেই আগাবো এবং একটা ইস্যু আরেকটা ইস্যুকে আটকে রাখবে সেটা আমরা কখনো চাই না। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, উগ্রবাদের উত্থান নিয়ে সরকার প্রধান ও নিরাপত্তা উপদেষ্টার কাছে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন নয় যে তারা কখনোই কোনো উদ্বেগ প্রকাশ করে নাই আর হঠাৎ করে এক বছর যাবতই করছে, তাও না ঠিক। 1 বছর তো প্রায় শেষ হয়ে গেল, তারপরে করেছে তারা উদ্বেগ প্রকাশ। এটা পেরিয়ডিক্যালি তারা উদ্বেগ প্রকাশ করে অনেক দেশের ব্যাপারেই। আমরা কোনো ধরনের কোনো টেরোরিজম টলারেট করি না এবং অবশ্যই যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে আমরা সেটা দেখব এবং আমরা কোঅপারেট করার চেষ্টা করবো। এইটা তো আমি বলতে পারবো না, এটা আপনারা বরং যথাযথ জায়গায় জিজ্ঞেস করেন যে থ্রেট আছে কিনা। শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে ভারতের সাথে আলোচনায় অগ্রগতি নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত 10 ধরনের রিং বা স্ট্যান্টের দাম কমিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্ধারণ করা নতুন মূল্য অনুযায়ী এক একটি রিংয়ের দাম 3 থেকে 88,000 টাকা পর্যন্ত কমবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে 3টি কোম্পানির 11 ধরনের স্ট্যান্টের দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে। আমদানি প্রতিষ্ঠান ভেদে স্ট্যান্টের খুচরা মূল্য সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশেষজ্ঞ পরামর্শ কমিটির সুপারিশ অনুযায়ী ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ বা কমিশন এবং কোম্পানিগুলোর যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনা করেই আমদানি করা করোনারি স্ট্যান্টের খুচরা মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 2024 সালে যারা আন্দোলন করেছেন তারাই আগামী দিনে রাষ্ট্র সংস্কার করবেন। ফ্যাসিবাদের বীজ উপড়ে ফেলতে হবে। দুপুরে উত্তরায় রবীন্দ্র সরোবরে শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এছাড়া গণ অভ্যুত্থানের নানা বিষয়ে তুলে ধরেন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং হতাহতের পরিবারের সদস্যরা। রাজধানীর উত্তরায় রবীন্দ্র সরোবরে শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেটি আগে অন্য নামে পরিচিত ছিল। গণ অভ্যুত্থানে স্বজন হারানোর ব্যথার কথা তুলে ধরেন নিহত এবং আহত পরিবারের সদস্যরা। রাত বিরাতে দিনে যখন যেখানে পেয়েছেন সেখান থেকে গ্রেপ্তার করে টর্চার করেছেন, আপনারা তাদের উপর বাঁশের লাঠি চালিয়েছেন, যে এমন কোনো অত্যাচার না আপনারা করেন নাই। আমি প্রাণপণ তাকে নিয়ে দৌড়ে যাচ্ছিলাম বাসার দিকে, আমার জাবিরকে দেখতে পাচ্ছিলাম সে দৌড়িয়ে কিভাবে আমার সাথে বাসার দিকে যাচ্ছিল, কিন্তু পুলিশের বুলেট তাকে আর বাঁচতে দেয়নি। জনগণের চাহিদা অনুযায়ী শহীদদের মুরাল তৈরি করবে উত্তর সিটি কর্পোরেশন, জানান সংস্থাটির প্রশাসক। আমরা সিটি কর্পোরেশন থেকে চাপিয়ে দেওয়া কোনো ডিজাইন অথবা সিটি কর্পোরেশন আমরা যেটা চাই সেটা হবে, সেটা না করে যে সিটিজেনরা যেভাবে চান এবং এটার মূল যেই
অংশীজন তার এখানে যে দাবিদার তাদের ডিজাইনগুলো কিন্তু আমরা এখানে অ্যাকসেপ্ট করেছি এবং সেভাবে আমরা এটা ফ্যাসিলিটেট করছি। যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন সে সংস্কারগুলো না হলে জাতি বারবার প্রতারিত হবে বলে মন্তব্য এনসিপি নেত্রী তাসনিম জারার। যে সংবিধানের ছত্রছায়ায় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুম করতে পারে, খুন করতে পারে, ওই সংবিধানের আমাদের দরকার নেই। আমাদের অভ্যুত্থানের 1 বছর হতে চলল, সংস্কার আমরা দৃশ্যতভাবে কিন্তু দেখতে পাইনি। এ সময় সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে মৎস্য উপদেষ্টা বলেন, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, বুকে গুলি করার মতো কোনো পুলিশ বাহিনী যেন তৈরি না হয়, সেই সংস্কারও করতে হবে। আমরা সরকার বদলালে আমাদের অবস্থা পরিবর্তন হবে, আমি মনে করি হবে না। তো কাজে রাষ্ট্র বদলাবার কাজ, যে কারণে সংবিধানের নতুন সংবিধানের প্রশ্ন আসে, সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে। আমরা যেখানেই থাকি, সরকারে থাকি বা বাইরে থাকি, আমাদেরকে বুঝতে হবে যে গোড়ায় গলদ রয়ে গেছে, এখনো রয়ে গেছে। অনুষ্ঠান শেষে রবীন্দ্র সরোবরে শহীদ মীর মুগ্ধমঞ্চ উদ্বোধন করা হয়, বের করা হয় রিকশা র্যালি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ পর্যায়ে জানাবো খেলার খবর, আর শুরুতেই জানাবো শিরোনামগুলো। এশিয়া কাপের জন্য 25 সদস্যের প্রাথমিক দল দিয়েছে বিসিবি। আছেন শান্ত, সৌম্য, সোহান। মিরপুরে ক্যাম্প শুরু বুধবার। প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নেপালকে র্যাঙ্কিং দিয়ে বিচার করতে চান না জামাল ভুঁইয়া। হংকংয়ের বিপক্ষে নামার আগে সেরা প্রস্তুতির লক্ষ্য। এশিয়া কাপের জন্য 25 সদস্যের প্রাথমিক দল দিয়েছে বিসিবি। আছেন শান্ত, সৌম্য, সোহান, অঙ্কন, সাইফ, নাহিদ রানাকেও রাখা হয়েছে। মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু বুধবার। ব্যাটে বলের অনুশীলন 15 আগস্ট থেকে। এরপর ক্রিকেটাররা সিলেটে চলে যাবেন 20 আগস্ট। সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি সিরিজ হবে। এদিকে সোহানের নেতৃত্বে এ দল যাবে অস্ট্রেলিয়ায়। 14 থেকে 28 আগস্ট টপ অ্যান্ড টি20 সিরিজ। সেখানকার পারফরমেন্স প্রভাব ফেলতে পারে এশিয়া কাপের দলে। বিশেষ করে সোহান, অঙ্কন, নাইম শেখের উপর আলাদা নজর থাকবে নির্বাচকদের। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবে নির্বাচন হবে 4 সেপ্টেম্বর। গঠন করে দেওয়া হয়েছে কমিটি। অ্যাডহক কমিটির সভা শেষে আহ্বায়ক সেলিম শাহিদ জানিয়েছেন, বিসিবিতে করা হবে নিজস্ব অফিস। আভাস পাওয়া গেছে কোয়াবের সভাপতির পদে এগিয়ে আছেন তামিম ইকবাল। সভাপতি পাপনের আমলে কোয়াব ছিল নামমাত্র সংগঠন। পরিচালকেরা দায়িত্বে থাকায় ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কথা বলতে পারত না। সরকার পরিবর্তনের পর কোয়াবে হয়েছে অ্যাডহক কমিটি। তাদের মূল দায়িত্ব নির্বাচন দেয়া। সে পথে অনেকটা এগিয়ে গেছে। মিরপুরে বৈঠকের পর জানা গেছে নির্বাচনের দিনক্ষণ ও রূপরেখা। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমরা কোনো ক্রিকেট বোর্ড ডাইরেক্টর এখানে ইলেকশন করতে পারবে না। হ্যাঁ, এবং এমপ্লয়ীদের কথাও আছে। সো দুটো এরিয়াতে আমরা কভার করেছি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টা ইনশাআল্লাহ কভার্ড হবে এবং আমরা আশা করি উত্তর এটার অবস্থা আরও বেটার হবে। তামিম ছিলেন না সভাতে, তবে সভাপতি হওয়ার পথে সবচেয়ে আলোচনায় আছেন সবচেয়ে এগিয়ে। তারকারা নাম না বললেও সাবেক অধিনায়ককে স্বাগত জানানোর আভাস দিলেন। লিডার এমন হওয়া উচিত যে সবাইকে নিয়ে চিন্তা করে। তো এইরকম পার্সন আমরা খুঁজতেছি বা আমরা আলোচনা করতেছি যে আমাদের প্লেয়ারদের হয়ে যিনি সবার কথা চিন্তা করবেন ওভারঅল। মিরপুর স্টেডিয়ামে নিজস্ব অফিস করবে কোয়াব। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে সোচ্চার হওয়ার ঘোষণা দিলেন আরও একবার। কোয়াবের সদস্য হওয়া, ভোটার ও নির্বাচন করার যোগ্যতা কি হবে সেটাও ঠিক করা হয়েছে। আমরা যে জিনিসটা করার চেষ্টা করছি বা প্ল্যান দিচ্ছি সেটা হচ্ছে যে যাতে প্রসেস ডেভেলপ করা, অর্থাৎ কেউ যদি কোনো টিমে খেলে তার যাতে একটা প্রপার এগ্রিমেন্ট থাকে। কারণ অনেক প্লেয়ারই দেখবেন আপনি কোনো এগ্রিমেন্ট ছাড়া খেলে যাচ্ছেন। তো যদি এগ্রিমেন্ট থাকে তখন আপনার বলার একটা সুযোগ থাকে যে আমার এত টাকা কন্ট্রাক্ট হয়েছে, এই কন্ট্রাক্টের এগেনস্ট আমি এত টাকা পেয়েছি, এত টাকা বকে আছে। আর যদি মুখে মুখে হয় তাহলে কিন্তু বলার কোনো সুযোগ থাকে না। আগের থেকে তারকারা বেশি ভরসা রাখছে কোয়াবের উপর। আশা করেন অধিকার আদায়ে সামনের সময়ে বড় ভূমিকা রাখবে কোয়াব। ট্রেনিং সেন্টার, স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে যাতে আমরা। নাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে লড়াই। এর আগে নেপালে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রতিপক্ষকে র্যাঙ্কিং দিয়ে বিচার করতে চান না অধিনায়ক জামাল ভুঁইয়া। হংকং ম্যাচের আগে সেরা প্রস্তুতির লক্ষ্য অধিনায়কের।
বাংলাদেশ ফুটবলে এখন হামজা সমিতদের নিয়ে মাতামাতি, তবুও জামাল ভুঁইয়ার ব্র্যান্ড ভ্যালু ততটা কমেনি। অধিনায়ক নতুন করে যুক্ত হলেন আরও একটা ব্র্যান্ডের সঙ্গে। জাতীয় দলের মিডফিল্ডে অপশন অনেক, একাদশেই সুযোগ হয় না জামালের। বড় ক্লাবগুলো তাকে নিয়ে আগ্রহ দেখায় না। আগামী মৌসুম ব্রাদার্সের হয়ে খেলার গুঞ্জন জোরালো। আপনি ফিউচারে দেখবেন, আমি কিছু বলবো না। ব্রাদার্সে কি থাকছেন নাকি আপনি? এখনো কোনো সিগনেচার করি না, লেটস সি হোয়াটস গোনা হ্যাপেন। এফসি এশিয়ান কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে। এরপর নভেম্বরে আসবে ভারত। প্রস্তুতির জন্য নেপালে গিয়ে 2টি প্রীতি ম্যাচ খেলবে বেঙ্গল টাইগার্স। হামজা সমিতদের ছাড়াই ক্যাম্প শুরু করবে 13ই আগস্ট। নেপাল ম্যাচ একটা প্রিপারেশন ম্যাচ, সো এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাচ। আমরা তো ড্র করছি ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া কত সামনে আছে, বাট আমরা র্যাঙ্কিংয়ে আপনি এইভাবে হিসাব করতে পারবেন। একই সাথে অনূর্ধ্ব-23 ও জাতীয় দলের ক্যাম্প সমন্বয় করা কঠিন। কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য 2টি উপকমিটি করেছে বাফুফে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন একটি প্রসঙ্গ। নদী, পাহাড় ও বন নিয়ে পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল, অথচ এই বনে নেই বন্যপ্রাণী বসবাস উপযোগী গাছ ও পরিবেশ। গভীর বনেও দেখা পাওয়া যায় না আদি প্রজাতির বৃক্ষের। ফলের গাছ না থাকায় বনভূমি ছেড়ে চলে যাচ্ছে স্তন্যপায়ী ও সরীসৃপ প্রাণী। বন্যপ্রাণী গবেষকরা বলছেন, পাহাড়ি বনের স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে গেছে। বাস্তুতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আহ্বান তাদের। আর এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। প্রধান উপদেষ্টা দপ্তরের উস্কানিতেই এনসিপি নির্বাচন অনির্দিষ্টকাল পেছানো বা অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। অনেকেই বলছেন, এনসিপির দাবিগুলো মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, তবে ভোট পেছানোর সুযোগ নেই। বিশ্লেষকেরা মনে করছেন, ইশতেহারে জনসমর্থন পেলে ভোট পেছানোর শঙ্কা অমূলক নয়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে 24 দফা ইশতেহার ঘোষণা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা গড়ে তুলব এমন কাঠামো যেখানে পুলিশ। এনসিপির ইশতেহার নতুন নয়, মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন বলছেন রাজনীতিবিদরা। তবে দাবি আদায় করতে গিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই বলছেন তারা। নতুন করে সন্দেহ সংসদ সৃষ্টির অবকাশ দেখি না। সরকার যেহেতু বলছে যে তারা ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে ইলেকশন দিবে, সুতরাং ইলেকশন পেছানোর কোনো সম্ভাবনা আমার দৃষ্টিতে মনে হয় না। তাদের কথা বা ঘোষণার সাথে এখানে একটা দ্বৈততা। যদি নতুন সংবিধানেরই তাদের প্রধান লক্ষ্য থাকে, তাহলে তো জাতীয় ঐক্যমত কমিশনের এই আলোচনায় তাদের যুক্ত থাকাটা কিছুটা স্ববিরোধী। বিএনপির অভিযোগ, নির্বাচন অনির্দিষ্টকাল পেছানো বা অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে এনসিপি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে উস্কানির অভিযোগ দলটির। তবে এই ষড়যন্ত্র বিএনপি সহ্য করবে না। নির্বাচনটাকে পেছানোর জন্য অথবা নির্বাচনটাকে একটা ইনফাইনিট পিরিয়ড, অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটার নেতৃত্বে বোধহয় এরাই আছে। ওটা উস্কানিটা দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। বিশ্লেষকরা বলছেন, এনসিপির ইশতেহার জুলাই অভ্যুত্থানকে ধারণ করে। নতুন ভোটার ও অন্য দলগুলো ইশতেহারে সমর্থন দিলে নির্বাচন পিছিয়েও যেতে পারে। এই ইশতেহারটি বিপ্লবের চেতনাকে অনেকভাবেই ধারণ করে এবং যুব সমাজের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন। এই ইশতেহারের প্রতি তাদের সমর্থন বাড়তে থাকে, তাহলে এটি গ্রহণযোগ্য হয়ে উঠবে। আর এটি গ্রহণযোগ্য হয়ে উঠলে নির্বাচন পিছিয়ে যেতে পারে, এই আশঙ্কা অমূলক হবে না। সংস্কার ইস্যুতে বিএনপি ও বাকি দলগুলো মুখোমুখি অবস্থানে যাচ্ছে বলেও ধারণা বিশ্লেষকদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র খাদ্য সংকটে থাকা বিশ্বের 10টি দেশের মধ্যে চতুর্থ অবস্থানে বাংলাদেশ। বাংলাদেশের 10% বেশি মানুষ অপুষ্টির শিকার। এছাড়া 44% মানুষ প্রায়শই খাদ্য সংকটে পড়েন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বলছে, সামগ্রিকভাবে খাদ্য উৎপাদনে অগ্রগতি থাকলেও বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী এখনও খাদ্য নিরাপত্তার দিক থেকে পিছিয়ে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আয় বৈষম্যের কারণে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিনের ন্যূনতম চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে সুষম খাদ্য গ্রহণে বড় বাধা হিসেবেও দেখছেন তারা। জাতিসংঘ বলছে, শিশু ও নারীরা সবচেয়ে ঝুঁকির মুখে। অপুষ্টির হার বাড়ছে, যার প্রভাব পড়ছে শিশুদের মানসিক ও
ও শারীরিক বিকাশে। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের ব্যাপারে প্রস্তুতি শুরু হয়েছে, তবে এটি সহজ কাজ নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, সংস্কারের মাধ্যমে যদিও আর্থিক খাত মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে, তবে গেল 15 বছর আর্থিক খাত সহ সবকিছু নষ্ট হয়ে গেছে। এ সময় নিজেদের অনেক ব্যর্থতা আছে বলেও স্বীকার করেন উপদেষ্টা। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন সরকার বাস্তবায়ন করবে। বলেন, গেল 1 বছরে আর্থিক খাতে বেশ কিছু পরিবর্তন ও সংস্কার হয়েছে, যা আত্মতুষ্টির জায়গা তৈরি করেছে। ব্যাংক খাতে আমানতকারীদের স্বার্থ রক্ষার মাধ্যমে 5 আগস্টের স্বপ্ন পূরণ হবে বলেও আশা করেন গভর্নর। ব্যাংক কোম্পানি অ্যাক্ট যেটা আমরা করতে যাচ্ছি, আমরা ড্রাফট হিসেবে, খসড়া হিসেবে সরকারের কাছে দিচ্ছি। সরকার সেটা গ্রহণ করবেন এবং এটাকে বাস্তবায়ন করবেন, এবং সঠিকভাবে যদি এগুলোকে বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আমাদের আর্থিক খাতের চিত্র পাল্টাতে বাধ্য। আপনারা আমাদের অটোনমি, স্বাধীনতা, সক্রিয়তা, সেটা আপনার প্রসেস হতে শুরু করেছেন। আমাদের দিকে যতটুকু সহায়তা দরকার এটাকে আপনার যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা খুব সহজ না। আবার মানে আইনের ব্যাপার আছে, রিভিশনের ব্যাপার আছে, তারপর সেটাকে আবার ইনস্টল করা। অর্থ বছরের প্রথম মাস জুলাইতে রপ্তানি হয়েছে $477 কোটি পণ্য, আগের বছরের একই সময়ের চেয়ে প্রবৃদ্ধি প্রায় 25%। সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গেল 2024-25 অর্থ বছরে $4,828 কোটি পণ্য রপ্তানি হয়েছিল, তখন প্রবৃদ্ধি হয়েছিল 8.5%। ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম মাসে $396 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের জুলাইয়ের চেয়ে 24.67% বেশি। তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট পণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্যের রপ্তানি গত জুলাই মাসে বেড়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।